প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। করোনা পরিস্থিতিতে আশা করি তোমরা সবাই ঘরে আছো। আমার উপদেশ, তোমরা ঘর থেকে বিনা কারণে বের হবে না, আর বাসায় বসে বসে তোমরা প্র্যাকটিস করবে। আমি মোহাম্মদ নুরুজ্জামান মৃধা, সিনিয়র প্রভাষক, রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আমি আজকে তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়নের কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে এখানে সৃজনশীল প্রশ্ন আলোচনা করার পূর্বেই আমরা এখানকার কিছু গাণিতিক সমস্যার জন্য কিছু বেসিক ধারণা তোমাদের জানা দরকার। আমি তোমাদের সেই বেসিক ধারণাগুলো একটু ক্লিয়ার করব। তো তোমাদের অবশ্য অঙ্ক করতে গেলে দেখবে চাপ থাকবে, আয়তন দেওয়া থাকবে, বিভিন্ন এককে চাপ বা বিভিন্ন এককে আয়তন দেওয়া থাকবে। এগুলোর কিন্তু কনভার্সন তোমাদের জানতে হবে। তো আমি তোমাদের আজকে ওই বিষয়টা আগে তোমাদেরকে জানিয়ে দেব, বুঝিয়ে দেব। তোমরা একটু সবাই বোর্ডের দিকে খেয়াল করো। যেমন দেখো, এসটিপিতে আমরা জানি চাপ 1 অ্যাটমসফিয়ার। আবার 1 অ্যাটমসফিয়ার মানে 76 সেন্টিমিটার এইচজি। আবার এটা সমান সমান 760 মিলিমিটার এইচজি। আবার এটা সমান 101325 প্যাসকেল বা 101.325 কিলো প্যাসকেল। এখন দেখো, এই লাইনটা যদি তুমি, এই সম্পর্কটা যদি তুমি মুখস্থ রাখো তাহলে কি কাজে লাগবে? তোমার মনে করো পরীক্ষায় অঙ্ক সেন্টিমিটার এইচজিতে মানটা, চাপের এককটা দেওয়া আছে। এখন তোমার অঙ্ক করার জন্য অ্যাটমসফিয়ারে যেতে হবে, অথবা তোমার কিলো প্যাসকেলে দেওয়া আছে, অ্যাটমসফিয়ারে যেতে হবে, অথবা মিলিমিটার এইচজিতে আছে, অ্যাটমসফিয়ারে যেতে হবে। এখন এটা যাওয়ার সহজ উপায়টা কি সেটা একটু জেনে নাও। ফর এক্সাম্পল, মনে করো তোমার অঙ্কের মধ্যে দেওয়া আছে 73 সেন্টিমিটার এইচজি। এখন এইটাকে তুমি কনভার্ট করে অ্যাটমসফিয়ারে যেতে চাও, তাহলে কিভাবে যেতে পারো? তো এই যে 73 সেন্টিমিটার যেটা আছে এইচজি, এই 73 সেন্টিমিটার এইচজিকে আমরা ওই এককের প্রমাণ মান দ্বারা যদি আমরা ভাগ করি তাহলেই কিন্তু অ্যাটমসফিয়ার হয়ে যাবে। আবার মনে করো একটা অঙ্কের মধ্যে 740 মিলিমিটার এইচজি দেওয়া আছে। এখন এটাকেও আমরা অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে চাই, তাহলে ঠিক আগের মতোই আমরা এই 740কে কি করব, সেই এককে প্রমাণ মান কত 760 দিয়ে ভাগ করব, করলেই অ্যাটমসফিয়ার হয়ে যাবে। আবার মনে করো 99 কিলো প্যাসকেল দেওয়া আছে অঙ্কের ভিতরে, বাট এটাকেও আমরা কিসে কনভার্ট করব? অ্যাটমসফিয়ারে। কিভাবে কনভার্ট করা যাবে? আমরা 99কে ওই এককের প্রমাণ মান কত দেখতে পাচ্ছ, 101.325 কিলো প্যাসকেল, ভাগ করলে কিন্তু অ্যাটমসফিয়ার হয়ে যাবে। অর্থাৎ তুমি সহজেই কিন্তু এই একক থেকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে পারো। এবার আমরা একটু চলে যাই, এটা আমাদের ছিল কিন্তু চাপের সম্পর্ক, চাপের সম্পর্ক। তো এবার আমরা চলে যাই একটু আয়তনের সম্পর্ক, আয়তনের সম্পর্ক। এবার আমরা একটু আয়তনের সম্পর্ক দেখে নিই। তোমরা এখানেও ভালো করে জানো, আয়তন তোমার অঙ্কের মধ্যে অনেক সময় দেখতে পেয়েছো। হ্যাঁ, মিটার কিউব আছে, ডেমি কিউব আছে, লিটার আছে, সেমি কিউব আছে, মিলিলিটার আছে, ইভেন সিসিও পর্যন্ত থাকে। তাহলে আমরা এই অঙ্কগুলো তো হিজিবিজি একক থাকলে তো আমরা হিজিবিজি এককে করতে পারি না, এদেরকে আমাদের হয় মিটার কিউবে নিতে হয় অথবা লিটারে নিতে হয়। এখন আমরা এটা কিভাবে কনভার্ট করতে পারি সেই উপায়টা একটু দেখে নাও। তোমরা জানো মিটার কিউব থেকে ডেমি কিউব 1000 গুণ ছোট। তার মানে মিটার কিউব থেকে তুমি ডেমি কিউবে গেলে তোমাকে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। আবার ডেমি কিউব থেকে সেমি কিউব, এটাও কিন্তু 1000 গুণ ছোট। তাহলে আমরা যদি ডেমি কিউব থেকে সেমি কিউবে যাই তাহলে আবারও আমরা কি করব? 1000 দিয়ে গুণ করব। আরেকটা কথা তোমরা মনে রাখবে, ডেমি কিউব মানে কিন্তু লিটার, আবার সেমি কিউব মানে কিন্তু মিলিলিটার বা সিসি। আমরা যদি বড় থেকে ছোটোর দিকে গেলে 1000 দ্বারা গুণ করি, তাহলে উল্টো দিকে ভাবো, যদি কোনো কারণে আমার মিলিলিটার সেমি কিউবকে লিটারে আনতে হয় তাহলে আমরা কি করব? এটা থেকে যদি আমার এখানে যেতে হয় তাহলে আমাকে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে।
আবার যদি আমি ডেমি কিউব থেকে যদি মিটার কিউবে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কিন্তু আমরা দেখো রূপান্তরগুলো খুব সহজে করে ফেলতে পারি। ফর এক্সাম্পল একটা বুঝিয়ে দিই, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। মনে করো আমার অঙ্কের মধ্যে 400 সেমি কিউব আছে, কিন্তু আমি অঙ্ক করতে গিয়ে আমার লিটার করা প্রয়োজন। তাহলে আমি কিভাবে লিটার করতে পারি, দেখো সেমি কিউব থেকে আমি লিটারে যেতে চাচ্ছি, তাহলে আমার 400কে আমি কি করব, 1000 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলেই কিন্তু আমার রূপান্তরটা হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে আমরা যে এই রূপান্তরটা কখন কোন এককে কোন সূত্রে কোন এককটা প্রয়োগ ঘটাবো সেটা এবার একটু জেনে নিই। আমরা তার আগে আর এর মান একটু আমাদের মুখস্থ রাখতে হবে অঙ্ক করতে গেলে। সেটা হচ্ছে আর এর মান আমি যদি বলি লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো আর সমান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এসআই এককে আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন। এই মানগুলো কিন্তু আমাদের কি করতে হবে, এই মানগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোন অঙ্কে কোন একক বসাবো বা কোন জায়গায় আর এর মান কোনটা হবে সেটা একটু দেখে নাও। আমরা পিভি সমান সমান এনআরটি বা ডাল্টনের যে অঙ্কগুলো করব, এই অঙ্কগুলোতে আমরা চেষ্টা করব লিটার অ্যাটমসফিয়ার এককে অঙ্ক করার, লিটার অ্যাটমসফিয়ার এককে। অর্থাৎ আমার আর এর মান কিন্তু সেক্ষেত্রে এই মানটা আমরা ব্যবহার করব এবং আমার আয়তন মিলিলিটার, সেমি কিউব, ডেমি কিউব, মিটার কিউব যাই থাক না কেন আমরা লিটারে কনভার্ট করে অঙ্কটা করব। আবার যদি আমরা বলি বর্গমূল গড় বর্গবেগের ফর্মুলা কি, সি সমান √3 RT/m, আর গতিশক্তি ইকে সমান কি 3/2 nRT। এই সূত্রের অঙ্কগুলো আমরা চেষ্টা করব সবসময় এসআই এককে করার। অর্থাৎ এসআই এককে অঙ্কটা করতে হলে আমাকে কিন্তু এসআই এককে আর এর মান নিতে হবে, আর ভর কিন্তু আমাদের কি করতে হবে, ভর কিন্তু আমাদের গ্রাম থেকে কেজিতে প্রকাশ করে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা যদি এই বেসিক ধারণা যদি আমাদের থাকে তাহলে এই অধ্যায়ের যাবতীয় অঙ্কগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। আমরাও আজকে উদ্দীপক বা সৃজনশীল প্রশ্ন সলভ করতে গিয়ে আরও বেশি ক্লিয়ার হব। তোমরা একটু বিষয়টি একটু ভালো করে দেখে নাও, কারণ এটা দিয়ে আমাদের আজকের সকল উদ্দীপকের প্রশ্ন গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করব। এবার আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সলভ করব। তো তোমরা উদ্দীপকের দিকে একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে দেখো, কোনোটা মিলিমিটার, কোনোটা অ্যাটমসফিয়ার, মিলিলিটার, ডেমি কিউব, বিভিন্ন এককে দেওয়া আছে। তো আমরা এই অঙ্কে কি করব, অণুর সংখ্যা বের করব বা কার ব্যাপন হার বেশি সেটা বের করব বা মিশ্রণে মোট চাপ বের করব। তো আমাদের এই যেমন 1 নম্বর প্রশ্ন সলভ করতে গেলেই আমাদের পিভি সমান এনআরটি সূত্রের সাহায্যে প্রথমে মূল সংখ্যা বের করব এবং মূল সংখ্যা থেকেই আমরা অণুর সংখ্যা বের করব। তো আমরা একটু আগেই যে বিষয়টা জেনে আসলাম যে পিভি সমান এনআরটি সূত্রের অঙ্ক করতে গেলে আমাদের সেই ক্ষেত্রে ডাটাগুলো তৈরি করতে হবে লিটার অ্যাটমসফিয়ার এককে। তোমরা দেখো এখানে আমাদের যে চাপ দেওয়া আছে সেটা কিন্তু অ্যাটমসফিয়ারে নেই, এখানে যে আয়তন দেওয়া আছে সেটা লিটারে নেই। তাহলে তোমরা বুঝেই যাচ্ছ আমাদের এখানে কিন্তু চাপের একক বা আয়তনের একক রূপান্তর করে নিতে হবে। তো করে নেওয়ার উপায়টা একটু আগে তোমরা জেনে গেছো। তো আমরা চলে যাই অঙ্কটাতে। দেখো আমরা প্রথমে সূত্রটা লিখে ফেলি 1 নম্বরের জন্য। আমরা জানি পিভি সমান এনআরটি। তাহলে এখান থেকে এন সমান কি হবে, PV/RT। এখানে আমাদের একটু ডাটাগুলো রেডি করে নিই। আমাদের এখানে চাপ পি দেওয়া আছে, কত দেওয়া আছে 760। এটাকে আমরা 760 দিয়ে ভাগ করব, দেন এটা হয়ে যাবে অ্যাটমসফিয়ার, অর্থাৎ এটা হবে 1 অ্যাটমসফিয়ার। এবার আয়তন কি দেওয়া আছে, মিলিলিটারে দেওয়া আছে V
350 মিলিলিটার, কিন্তু এটাকে আমরা লিটার করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 350 ভাগ 1000, এটা লিটার মানে হচ্ছে 0.35 লিটার। আর এর মান আমাদের লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তাপমাত্রা আমাদের দেওয়া আছে কত? 27 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 300 কেলভিন। আমরা এখন এই জায়গায় মানগুলো যদি বসিয়ে দিই, 1 ইন্টু 0.35 0.0821 ইন্টু 300, এটাকে ক্যালকুলেট করলে আমরা যদি ক্যালকুলেশান করি এই মানটা আসবে 0.0142 মোল। এটা আমাদের কিন্তু মোল সংখ্যা বের হয়েছে, বাট আমাদের কিন্তু বের করতে বলেছে কি অণুর সংখ্যা বের করতে বলেছে। তো আমরা এখন অণুর সংখ্যা বের করব কিভাবে? আবার এক মোলে অণুর সংখ্যা থাকে, অণুর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23T। তাহলে আমাদের এই মোলে কতটি? 0.0142। এত মোলে অণুর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 0.0142। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো 8.56 ইন্টু 10⁻21 এত টি। এটাই আমাদের কিন্তু 1 নং প্রশ্নের অ্যান্সার। তো ছেলেরা, আমি তোমাদের এ গ্যাসের জন্য বের করে দিলাম, তো তোমরা বি গ্যাসের জন্য নির্ণয় করবে। তোমাদের এটা কাজ, বি গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করো। এটা তোমরা নিজেরাই করে ফেলবে। এবার আমরা চলে যাই 2 নং প্রশ্নে। একটু দেখো 2 নং প্রশ্নে কি বলেছে, যে এ বি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো আমরা ব্যাপন হারের একটা সূত্র জানি, গ্রাহামের ব্যাপন সূত্র থেকে, সেটা হচ্ছে R1/R2 = √m2/m1। অর্থাৎ আমাকে ব্যাপন হার কার বেশি কার কম এটা বের করতে চাইলে আমার ওই দুটি গ্যাসের আণবিক ভর জানতে হবে। তাহলে আমরা প্রথম কাজটা কি হবে? আমাদের প্রথম কাজ হচ্ছে এ গ্যাস এবং বি গ্যাসের আণবিক ভর বের করতে হবে। তো আমরা আণবিক ভর বের করব কোন এককে? লিটার অ্যাটমসফিয়ার এককে। তো দেখে নিই কীভাবে করা যায়। আমরা একটু সূত্রটা রেখে দিলাম 2 নং প্রশ্নের জন্য। এবার আমরা জানি আরটি। তো এখানে আমরা প্রথমে যে কাজটা করব এ গ্যাসের ক্ষেত্রে আমরা করব। এ গ্যাসের ক্ষেত্রে আমরা বের করব। তাহলে আমরা এই জায়গায় এন এর পরিবর্তে কিন্তু এম বাই আণবিক ভর, মানে ভর বাই আণবিক ভর। তো আমি যেহেতু এই গ্যাসের জন্য করছি, এখানে আমি এম এ দিলাম বোঝার জন্য। তাহলে এখান থেকে আমি কি করব? এম এ সমান এম আর টি বাই পি ভি। তো আমার এখানে ডাটাগুলো একটু রেডি করে নিই। এখানে দেখো এ গ্যাসের জন্য এম এর মান দেওয়া আছে কত? 0.31 গ্রাম। আর এর মানটা আমরা অবশ্যই লিটার অ্যাটমসফিয়ার এককে করব, সেটা কি 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তোমরা আগের অঙ্কে দেখেছো, আমি এককটা লিখলাম না। তাপমাত্রা আমাদের দেওয়া আছে কত? তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। আর পি দেওয়া আছে কত? পি দেওয়া আছে 760 mmHg, এটাকে অ্যাটমসফিয়ার নেব। আর 760 mmHg মানেই আমাদের 1 অ্যাটমসফিয়ার। আর ভি আছে কত? 350 মিলিলিটার। এটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু মিলিলিটার থেকে লিটারে যাব, তাহলে 0.35 লিটার। এখন আমরা কি করব? এই মানগুলো এখানে বসাবো। 0.31, 0.0821 ইন্টু 300, পি এখানে 1 ইন্টু 0.35। এখন যে আমরা মানগুলো বসালাম, এখন এই মানগুলো বসিয়ে আমরা এখন যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করি, তাহলে আমরা একটা মান পাবো, এবং সেই মানটা পাবো
21.81। সিমিলারলি আমরা যদি এবার বি গ্যাসের জন্য যদি আণবিক ভর বের করতে চাই তাহলে কি হবে একটু ভালো করে দেখে নাও। বি গ্যাসের ক্ষেত্রে আমি একটু সরাসরি লিখছি, সেই ক্ষেত্রে আমরা একটু ডিরেক্ট যদি লিখি এম বি সমান কী হবে, আবারও এম আর টি বাই পিভি। তাহলে আমরা এখানে এম এর মান কত একটু ডাটা দিয়ে নিই। দেখো আমাদের এখানে ভর দেওয়া আছে, আমাদের ভর কত দেওয়া আছে, আমাদের এখানে ভর দেওয়া আছে দেখো 0.85 গ্রাম। তারপরে আমাদের আর কি দেওয়া আছে, চাপ দেওয়া আছে কত 1.5 অ্যাটমসফিয়ার, এবং আয়তন কত দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 0.45 ডেমি কিউব। মনে রাখবে ডেমি কিউব মানে কিন্তু 0.45 লিটার। ওকে, এখন আমরা এই জায়গায় যদি মানগুলো বসাই সেটা কি 0.85 ইন্টু 0.0821 ইন্টু 300, কারণ তাপমাত্রা কিন্তু দেখো দুটো পাত্রের ক্ষেত্রে একই, যার কারণে আমরা ওখানেও 300 কেলভিন, এখানেও আমরা 300 কেলভিন লিখে নিলাম। এবার দেখো চাপ কত দেওয়া আছে 1.5 অ্যাটমসফিয়ার, আয়তন কত দেওয়া আছে 0.45 লিটার বা ডেমি কিউব। আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাব 31.02। তাহলে আমরা দুটো গ্যাসের আণবিক ভর পেয়ে গেছি। এখন তোমরা কিন্তু জানো গ্রামের ব্যাপন সূত্র থেকে যে কোনো গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি, আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম। কিন্তু যেহেতু তোমার অঙ্কে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলেছে তাহলে আমাদের ওই সমীকরণের প্রয়োগ দেখাতে হবে। তাহলে আমরা বলবো কি, একটু আমরা এই পাশে একটু লিখে ফেলি, আবার আর এ বাই আর বি সমান সমান √এম বি বাই এম এ। তাহলে এম বির মান আমরা কত পেয়েছি 31.02, আর এম এর মান পেয়েছি 21.81। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো 1.19। একটু ভালো করে খেয়াল করো, এটা যেহেতু একটা অনুপাত, নিচে কিছু নেই মানে 1 আছে। এখন তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আর এর মানটা বড় আর বির মানটা ছোট। তাহলে আমরা কি বলবো, যেহেতু আর এ গ্রেটার দেন আর বি, অতএব এ গ্যাসের ব্যাপন হার বেশি, এ গ্যাসের ব্যাপন হার বেশি। তাহলে তোমরা এখন বুঝতে পারছো অঙ্কগুলো আমরা কিভাবে করব। আমরা প্রথম যে কাজটা করেছি এ গ্যাসের আণবিক ভর বের করেছি, দেন বি গ্যাসের আণবিক ভর বের করেছি কোন এককে, লিটার অ্যাটমসফিয়ার এককে। বের করার পরে আমরা গ্রামের ব্যাপন সূত্রে আমরা মান আণবিক ভরের মানগুলো বসিয়ে অনুপাত বের করে দেখলাম। মনে রাখবে যদি আমার উপরের মানটা 1-এর চেয়ে ছোট হয় তাহলে কিন্তু আমরা বলতাম এ গ্যাসের ব্যাপন হার কম, আর যদি উপরের মানটা 1-এর চেয়ে বড় হয় তাহলে আমরা বলবো এ গ্যাসের ব্যাপন হার বেশি। এবার দেখো 3 নম্বর প্রশ্নে কি বলেছে, একটু ভালো করে 3 নম্বর প্রশ্নটা দেখে নাও। সেক্ষেত্রে বলছে মিশ্রণে মোট চাপ বের করতে হবে। তাহলে আমরা ডাল্টনের আংশিক চাপ একটা সূত্র জানি, সেই সূত্র দিয়ে আমরা কি করব, মিশ্রণের মোট চাপ বের করব। এখন প্রশ্ন হচ্ছে মিশ্রণের আমরা যে মোট চাপ বের করব কত তাপমাত্রায় বের করব। তো প্রথমে আমরা কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিশ্রণের মোট চাপ বের করব, কিন্তু আমার প্রশ্নের মধ্যে চাওয়া হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিশ্রণের মোট চাপ কত, কিন্তু আমরা প্রথমে 27 ডিগ্রি সেলসিয়াসের জন্যই বের করব। তাহলে দেখো কিভাবে বের করা যায়। 3 নং প্রশ্ন, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিশ্রণের মোট চাপ পি সমান সমান, দেখো এই এ গ্যাসের চাপ ইন্টু আয়তন যোগ বি গ্যাসের চাপ ইন্টু আয়তন ভাগ মিশ্রণের মোট আয়তন। তাহলে আমরা বলতে পারি P1 V1 প্লাস P2 V2 বাই V1 প্লাস V2। এখন আমরা এই অঙ্কের ডাটাটা তৈরি করে নিই। এখানে P1 দেওয়া আছে কত 760
মিলিমিটার, এইচজি সমান সমান 1 অ্যাটমসফিয়ার। ভি কত দেওয়া আছে 350 মিলিলিটার, এটা মানে 0.35 লিটার। কি করেছি 1000 দিয়ে আমরা ভাগ করেছি। এবার আসো পি টুর মান কত দেওয়া আছে, পি টুর মান দেওয়া আছে 1.5 অ্যাটমসফিয়ার, এটা অ্যাটমসফিয়ারে আছে, চেঞ্জ করব না। ভি টু দেওয়া আছে কত 0.45 ডেমি কিউব, আসলে ডেমি কিউব মানেই লিটার, তাহলে আমরা লিখতে পারি 45 লিটার। এখন আমরা এই জায়গায় মানগুলো বসিয়ে দিই, তাহলে কি হবে 1 ইন্টু 0.35 যোগ 1.5 ইন্টু 0.45, আর নিচে আমরা লিখতে পারি কি 0.35 প্লাস 0.45, যাকে এটাকে ক্যালকুলেট করি যদি আমরা ক্যালকুলেটর দ্বারা, তাহলে আমরা এই ক্যালকুলেশন মানটা পাবো আমরা 1.28 অ্যাটমসফিয়ার। তবে আমরা এখন যে মিশ্রণে মোট চাপ পেলাম এটা কিন্তু আমরা 27 ডিগ্রি সেলসিয়াসের জন্য পেয়েছি। আমাকে কি করতে হবে, এটা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ কত সেটা বের করতে হবে। তাহলে আমরা বলছি আবার 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে আমরা বলতে পারি কি পি বাই টি সমান সমান পি প্রাইম বাই টি প্রাইম। এখানে আমাদের পি এর মান কত 1.28 অ্যাটমসফিয়ার, অর্থাৎ যেটা আমরা এখানে পেয়েছি এটাই পি, এবং কত তাপমাত্রা এটা পেয়েছিলাম আমরা পেয়েছিলাম 27, দ্যাট মিনস 300 কেলভিন। টি প্রাইমটা কত 40 ডিগ্রি সেলসিয়াস, মানে আমার 313 কেলভিন। কিভাবে এই 40-এর সাথে 273 যোগ করে দেখো 313 আসবে। পি প্রাইমটা হোয়াট, তাহলে আমার পি প্রাইমটা যদি বের করতে চাই তাহলে পি টি প্রাইম বাই টি, আমরা এখানে মান বসাবো 1.28, 313 আর এখানে হবে 300। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 1.34 অ্যাটমসফিয়ার পাবো। এটাই আমার বের করতে বলা হয়েছে। দেখো অঙ্কগুলো অনেক সোজা এবং এই ধরনের উদ্দীপক তোমাদের প্রত্যেকবার পরীক্ষায় থাকে। তো তোমরা এই ধরনের আরও অনেক উদ্দীপক আছে, অনেক উদ্দীপক তোমরা বোর্ড পরীক্ষায় পেয়ে যাবে, সেই প্রশ্নগুলো তোমরা ঠিক এই নিয়মগুলো মেনে সলভ করে ফেলবে। এবার আমরা আর একটা উদ্দীপকের দিকে একটু খেয়াল করি। এখানে দেখো উদ্দীপকে বলছে কি যে এম গ্যাসটি চুনাপাথরের বিয়োজনে উৎপন্ন, অর্থাৎ আমরা জানি চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজন করলে যে গ্যাসটা পাওয়া যাবে সেই গ্যাসটাই হচ্ছে আমাদের এম গ্যাস। আর এখানে বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত গ্রাম এম গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে বলেছে। তো আমরা একটু দেখে নিই 1 নম্বর প্রশ্নটা কিভাবে আমরা সলভ করতে পারি। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে চুনাপাথরের বিয়োজন। তো চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বনেট, আমরা ক্যালসিয়াম কার্বনেটকে যদি বিয়োজন করি তাহলে এখান থেকে আমরা কি পাবো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ আমাদের উদ্দীপকের এম গ্যাসটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন গতিশক্তি নির্ণয় করতে হবে। তো গতিশক্তির ফর্মুলা কি, গতিশক্তি ই কে সমান সমান 3/2 NRT, আবার 3/2 M/MRT। এবার আমরা একটু মানগুলো বসিয়ে দিই। তবে তোমাদের আগেই বলেছি যে এই সূত্রের অঙ্কগুলো আমরা এসআই এককে করব, অর্থাৎ আর এর মানটা কিন্তু আমরা এসআই এককে নেব। অর্থাৎ এখানে যদি আমরা বলি আর সমান কত, আর সমান 8.314 জুল পার মল পার কেলভিন। আর ভর কত দেওয়া আছে, ভর দেওয়া আছে 5.5 গ্রাম। তাপমাত্রা কত দেওয়া আছে 27 মানে 300 কেলভিন। আর যে গ্যাসটা আমাদের দেওয়া আছে সেই গ্যাসটা কি কার্বন ডাই অক্সাইড, যার আণবিক ভর 44। আমরা এখানে যদি মান বসাই 3/2 ইন্টু এমটা হচ্ছে 5.5 আর এখানে 44 ইন্টু 8.314 ইন্টু 300। আমরা যদি এটাকে ক্যালকুলেট করি ক্যালকুলেটর দ্বারা তাহলে আমরা যে মানটা পাবো সে মানটা হচ্ছে
929.08 জুল পাবো এবং এটাই আমাদের অ্যান্সার। তাহলে এবার একটু 2 নং প্রশ্নে আমরা চলে যাই। 2 নং প্রশ্নে কি বলেছে? 2 নং প্রশ্নে আমাদের বলেছে এসটিপিতে এম গ্যাসের আরএমএস বেগ নির্ণয় করতে বলেছে। এখন এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আমাদের এটা জানতে হবে এসটিপিটা অর্থ হচ্ছে তাপমাত্রা আমাদের অলওয়েজ 273 কেলভিন, P1 অ্যাটমসফিয়ার, V 22.4 লিটার। তার মানে এখানে কিন্তু আমাদের তাপমাত্রা ইনডাইরেক্টভাবে উল্লেখ করা আছে কত, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আর এম গ্যাসটা, তার মানে আমার এম গ্যাসটা ঠিক আগের মতো, আমাদের এম গ্যাসটা কিভাবে আসছে সেটা একটু সমীকরণ থেকেই পেয়ে যাচ্ছি। দেখো আমরা 2 নং প্রশ্নের সলভ করতে গেলে আমার সেই ক্ষেত্রে এম গ্যাসটা আমার বের করে নিতে হবে। এবার আরএমএস বেগ বের করব আমরা। আরএমএস বেগ C = √3RT/m। এখানে আমাদের এই অঙ্ক করতে গেলে আমাদের যেটা করতে হবে, আর এর মানটা SI এককে নিতে হবে আর আণবিক ভরটা কেজিতে কনভার্ট করে নিতে হবে। তো আমরা দেখে নিই, এখানে আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন, তাপমাত্রা এটা হচ্ছে 273 কেলভিন, আণবিক ভর কোন গ্যাসের? এম গ্যাসের। তো আমাদের এম গ্যাসটা কি? কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44, এটা কিন্তু গ্রাম পার মোল। এটাকে আমি যদি 44কে 1000 দিয়ে যদি ভাগ করি, কেজি পার মোল। এবার আমরা এই মানটা এখানে বসিয়ে দেবো আমরা। C = √3 × 8.314 × 300 পাই। আমরা আণবিক ভর এখানে কত লিখব? আণবিক ভর আমাদের 44/1000। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে মান পাবো সেক্ষেত্রে 393.38 এবং এককটা বেগের একক মিটার পার সেকেন্ড। এটাই আমাদের অ্যান্সার। 3 নং প্রশ্নে আমরা একটু খেয়াল করি একটি গ্যাস আদর্শ আচরণ না করার কারণ। তো প্রথমে আমরা জানব যে কোন গ্যাসটা আদর্শ আর কোন গ্যাসটা আদর্শ না। আমরা যে গ্রাফটা দেখতেছি এই গ্রাফটা মূলত বয়লের সূত্রের লেখচিত্র। তো পি এর সমান্তরাল যে রেখাটা অর্থাৎ এল গ্যাসের রেখা, এটা কিন্তু বয়লের সূত্রকে অনুসরণ করে। আবার যে বয়লের সূত্র মানে ওই গ্যাসকে আমরা বলবো আদর্শ। তার মানে এল গ্যাসটা আদর্শ, কিন্তু এম গ্যাসের ক্ষেত্রে দেখো পি এর সমান্তরাল না, এটা একটা বক্ররেখা, অর্থাৎ আমাদের এম গ্যাসটা বয়লের সূত্রকে সমর্থন করে না। তার মানে এম গ্যাসটা কিন্তু বাস্তব গ্যাস। এখন প্রশ্ন হচ্ছে এম গ্যাসটা আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ কিন্তু দুইটা। 1 নম্বর কারণ হচ্ছে তার আয়তন ত্রুটি আর 2 নম্বর কারণ হচ্ছে তার চাপ ত্রুটি। তো আমরা প্রথমেই জানবো আয়তন ত্রুটিটা কি। তো দেখো আয়তন ত্রুটি গ্যাসের গতীয় সমীকরণে বলা হচ্ছে যে আদর্শ গ্যাসের অণুসমূহের আয়তন একেবারেই নগণ্য। অর্থাৎ আমরা যদি একটা পাত্র বিবেচনা করি, দেখো একটা পাত্র আমরা বিবেচনা করছি, এই পাত্রের আয়তন আমরা বলছি ভি। এখন এই পাত্রের মধ্যে আদর্শ গ্যাসের অণুগুলো আছে, যেহেতু আমরা একটু আগে বললাম আদর্শ গ্যাসের অণুগুলোর আয়তন একেবারে নগণ্য, মানে শূন্য ধরা হচ্ছে। তাহলে আমার পাত্রের আয়তন যত, আদর্শ গ্যাসের অণুগুলোর জন্য মুক্ত চলাচলের আয়তন তত। অর্থাৎ আদর্শ গ্যাসের আয়তন আমরা বলবো আদর্শ গ্যাসের আয়তন আমরা বলছি কত? ভি। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য না। কারণ বাস্তব গ্যাসকে তুমি যদি নিম্ন তাপমাত্রায় উচ্চ চাপ প্রয়োগ করো তাহলে দেখতে পাবে ওই গ্যাসটা তরলে পরিণত হবে, আর তরলে পরিণত হলে সে কিন্তু পাত্রের মধ্যে একটা আয়তন দখল করবে। যার কারণে আমরা বাস্তব গ্যাসের জন্য আমরা মুক্ত চলাচলে যে আয়তন
ভি আয়তন মানে আমরা আদর্শের জন্য যে ভি আয়তন ধরেছি, বাস্তব গ্যাসের জন্য তুমি অত আয়তন পাবে না। প্রত্যেকটা বাস্তব গ্যাসের অণুর আয়তন বলা হচ্ছে কি বি। তাহলে এই পাত্রের মধ্যে যদি এন সংখ্যক অণু থাকে তাহলে এই বাস্তব গ্যাসের অণুর মোট আয়তন হবে এন বি, অর্থাৎ এই পুরো পাত্রের মধ্যে তারা এন বি জায়গাটা দখল করে আছে। এখন তুমি যদি বলো তাহলে বাস্তব গ্যাসের জন্য মুক্ত চলাচলের আয়তন কত, তাহলে আমরা বলবো বাস্তব গ্যাসের আয়তনটা হবে, বাস্তব গ্যাসের মুক্ত চলাচলের আয়তনটা হবে ভি মাইনাস এনবি। কেন আমরা ভি মাইনাস এনবি বলছি? কারণ আমার বাস্তব গ্যাসের অণুগুলো এই পুরো পাত্রের মধ্যে, পাত্রের আয়তন যে ভি, এই ভি আয়তনের মধ্যে তারা নিজেরা এনবি আয়তন দখল করে আছে। তাহলে ওই জায়গাটা বাদ দিলেই ফাঁকা জায়গা পাওয়া যাবে, আর ওই ফাঁকা জায়গায় হবে বাস্তব গ্যাসের অণুগুলোর মুক্ত চলাচলের আয়তন। এটাই হচ্ছে আমাদের আয়তন ত্রুটি। এবার আমরা একটু চলে যাই 2 নম্বর ত্রুটি যেটা আমরা বলছি, সেটা হচ্ছে চাপ ত্রুটি। চাপ ত্রুটি গ্যাসের গতিতত্ত্বের শিকার যে বলা হয়েছে, আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য নয়। কারণ কি? তুমি বাস্তব গ্যাসকে নিম্ন তাপমাত্রায় উচ্চ চাপ প্রয়োগ করলে তলে পরিণত করতে পারবে, যার কারণে বাস্তব গ্যাসের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। আবার বলা হচ্ছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল না থাকার কারণে তারা যে পরিমাণ চাপ তৈরি করতে পারে পাত্রের দেওয়ালে, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকার কারণে সেই চাপটা কিছুটা কম হবে। তো আদর্শ গ্যাসের চাপ আমরা যদি বলি, আদর্শ গ্যাসের চাপ যদি আমরা বলি পি, কিন্তু বাস্তব গ্যাসের চাপ কিন্তু আদর্শ গ্যাসের চাপের চেয়ে কিছুটা কম হবে। কেন কম হবে? আন্তঃআণবিক আকর্ষণ বল থাকার কারণে। তাহলে আমরা বাস্তব গ্যাসের চাপ পি সমান প্লাস আমরা বলবো কি আন্তঃআণবিক আকর্ষণ। এই আন্তঃআণবিক আকর্ষণ বলের একটা পরীক্ষালব্ধ মান আছে, সেই মানটা কত? পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, অর্থাৎ এটা কিন্তু আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বলের মান। তাহলে যেখানে আমরা আদর্শ গ্যাসের চাপ পি বলছি, সেখানে বাস্তব গ্যাসের চাপ কিন্তু আমরা পি বলছি না, সেখানে বাস্তব গ্যাসের চাপ আমরা বলছি পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বল বা এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এবার আসা যাক আমাদের আদর্শ গ্যাস সমীকরণটা কি ছিল। আদর্শ গ্যাস সমীকরণ কি ছিল? পিভি সমান সমান এন আর টি। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে সমীকরণটা দেখো কি হবে। তাহলে বাস্তব গ্যাস সমীকরণ হবে, আমরা যেখানে আদর্শ গ্যাসের চাপ বলেছি পি, বাস্তব গ্যাসের চাপ সেখানে আমরা বলছি কি পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। আবার আমরা যেখানে আদর্শ গ্যাসের আয়তন বলছি ভি, কিন্তু বাস্তব গ্যাসের আয়তন সেখানে আমরা বলছি ভি মাইনাস এন বি। এটা সমান সমান কি এন আর টি। এই সমীকরণকে আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণও বলি, এবং এটাই বাস্তব গ্যাসের সমীকরণ, এবং এটাই আমাদের এম গ্যাসের সমীকরণ। এবার তোমরা এই উদ্দীপকের 1-2 নং প্রশ্ন নিজেরা বাসায় সলভ করবে। আমি একটু চেঞ্জ করে দিলাম, এই জায়গায় চুনা পাথর না দিয়ে আমি বললাম পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেটের তাপীয় বিয়োজনে উৎপন্ন। তাহলে আমাদের এম গ্যাসটা যদি পটাশিয়াম ক্লোরেটের তাপীয় বিয়োজনে উৎপন্ন হয়, সেই গ্যাসের জন্য 1 নং প্রশ্ন যা আছে, 2 নং প্রশ্ন যা আছে, তোমরা নিজেরা কি করবে? বাসায় সলভ করবে। এটা তোমাদের HW। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে দেখবে, এবং এই ধরনের অনেকগুলো অঙ্ক তোমরা আরও বোর্ড প্রশ্নে পেয়ে যাবে। সেই প্রশ্নগুলো তোমরা সলভ করবে
এবং ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে, বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।